ফিনিক্স মেমোর বিশ্লেষণধর্মী আলোচনায় যারা যুক্ত আছেন তাদের সবাইকে আমন্ত্রণ। গোপালগঞ্জ এক ভালোবাসার নাম। গোপালগঞ্জ এক জয়যাত্রার ইতিহাসের গল্প। গোপালগঞ্জের আলো বাতাসে নিঃশ্বাস নিয়ে এর ধুলা মাটি কাদা শরীরে মেখে এই বাচ্চাটির মতো টুকটুক করে বেড়ে উঠেছিলেন একজন মানুষ। কে জানতো এই মানুষটি একদিন 7 কোটি জনতাকে ডাক দিবে এবং বলবে, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই মানুষটি চিরনিদ্রায় শায়িত আছেন এই গোপালগঞ্জে। 32কে দুইবার আঘাত করা হয়েছে। একবার বুলডোজার দিয়ে ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছে। ডক্টর ইউনূস বলেছিলেন আন্দোলনের পরে এসব হয়। 32 নাম্বার ভাঙার সময় আমরা সেনাবাহিনীর কি ভূমিকা দেখেছি? সেনাবাহিনী নীরব ছিল। 16 তারিখে গোপালগঞ্জে আমরা কি দেখেছি? গোপালগঞ্জে কি মব হামলা হয়েছিল? টেকনিক্যালি বলতে গেলে হ্যাঁ। এবং এই মবটা কারা করেছিল? মবটা করেছিল আর্মি। বিভিন্ন জেলায় এনসিপির পদযাত্রা ছিল, সিম্পলি পদযাত্রা, কিন্তু এই পদযাত্রা গোপালগঞ্জের বেলায় এসে মার্চ টু গোপালগঞ্জ হয়ে গেল। কেন? দিস ইজ আ বেসিক কোয়েশ্চেন। এবং এর সাথে চললো নানা ধরনের প্রচারণা। এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র সংঘের বিভিন্ন নেতাদের কাছ থেকে চললো ফটো কার্ড, ভিডিও, পোস্টারের মাধ্যমে নানা উস্কানিমূলক বার্তা, এবং সেই উস্কানির মূল বিষয় ছিল বঙ্গবন্ধুর সমাধি ভাঙচুর, গুড়িয়ে দেওয়া। তারা বলল গোপালগঞ্জ তারা জয় করে ফিরবে। অন্য কোনো জেলায় পদযাত্রার সময় তারা এরকম উস্কানির কথা বলেনি, আমরা শুনিনি। গোপালগঞ্জে যাওয়ার আগে তারা একটি যুদ্ধের ঘোষণা দিয়ে গেল না? তারা কি কোনো এক গ্র্যান্ড প্ল্যানের অংশ হিসেবে মার্চ টু গোপালগঞ্জ শুরু করেছিল? শুধু গোপালগঞ্জিরা কেন, আমি আপনিই অনেক সতর্ক হয়ে গেলাম। এরা কি করতে চাচ্ছে? 32-এর পরে যে বঙ্গবন্ধুর সমাধি ভাঙচুর এদের লিস্টের মধ্যে ছিল, সেটাকে আমরা ভুলে গিয়েছি? আমরা কিন্তু ভুলে যাইনি। আমরা 16 জুলাইকে গোপালগঞ্জ গণহত্যা দিবস হিসেবে ঘোষণা করলাম। 16 জুলাই গোপালগঞ্জে কি হয়েছে এবং তখন থেকে শুরু করে আমরা যা দেখেছি সেটা হলো গোপালগঞ্জে পরিকল্পনা করে একটি গণহত্যা করা হয়েছে, এবং আমরা শুধু না, সারা বিশ্ব দেখেছে 16 জুলাই এবং এখন পর্যন্ত গোপালগঞ্জে কি হয়েছে এবং এখনো হচ্ছে। 16 জুলাই পুলিশ এবং আর্মির সাজোয়া রণসরঞ্জাম নিয়ে এনসিপি নেতারা গোপালগঞ্জে প্রবেশ করেছিল। সে রণসরঞ্জাম যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হয়, যা আগে তারা কোনো জেলায় পদযাত্রায় ব্যবহার করেনি। গোপালগঞ্জে এনসিপির মঞ্চ ছিল জনমানব শূন্য, এবং তারা খুব শান্তিপূর্ণভাবে তাদের জনসভা শেষ করলো। কিন্তু হঠাৎ তাদের কি হলো? তারা আধা ঘন্টা পরে মুজিববাদ মুর্দাবাদ বলে স্লোগান দিল। এটা তারা কেন করলো জানেন? তারা ভেবেছিল যে গোপালগঞ্জে ঢোকার মুখে তারা একটা প্রতিবাদের সম্মুখীন হবে, এবং সেই ঘটনাকে কেন্দ্র করে তারা সেখানে একটি সহিংস ঘটনার জন্ম দিতে পারবে, যা পরবর্তীতে তাদের অনেক এজেন্ডায় কাজ দিবে। কি এজেন্ডা? আলোচনা শুনলে বুঝতে পারবেন। কিন্তু গোপালগঞ্জিরা এনসিপিকে শান্তিমতো সভা করতে দেওয়া এনসিপির প্ল্যানে একটু গন্ডগোল হয়ে গেল। এই কারণে সভা শেষে তারা স্লোগান দিল মুজিববাদ মুর্দাবাদ। এটা কি উস্কে দেওয়া নাই কাউকে? এই স্লোগান শোনার পরে গোপালগঞ্জের মানুষ কেন চুপ থাকবে বলতে পারেন? আপনার নেতার এলাকায় গিয়ে যদি একদল মব আপনার নেতার সমাধি ভাঙার হুমকি দেয়, আপনি কি সেটা মেনে নিতেন? গোপালগঞ্জের জনসাধারণ সেটা মেনে নেয়নি। গোপালগঞ্জের জনসাধারণ এর প্রতিবাদে কি করলো? তারা তাদেরকে ধাওয়া করলো, মঞ্চ ভেঙে দিল। কি দিয়ে ধাওয়া করেছিল? লাঠি দিয়ে, বলতে পারেন লগি বৈঠা দিয়ে। গোপালগঞ্জের মানুষের এই প্রতিবাদ কোনো নেতার ডাকে হয়নি। এই প্রতিবাদ প্রতিরোধের জন্য আগে থেকে কেউ ঘোষণা দেয়নি। শেখ হাসিনা বা বড় কোনো নেতার কাছ থেকে এই প্রতিরোধের ডাকও আসেনি। গোপালগঞ্জে সেই সময় আওয়ামী লীগের কোনো নেতাকর্মী ছিলেন না, তাদেরকে অনেক আগে জেলে ভরা হয়েছিল। গোপালগঞ্জ সেদিন ছিল কেবল সাধারণ জনসাধারণের, এবং এই সাধারণ জনগণ তাদের নেতা শেখ মুজিবের সমাধি রক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন, কারণ তাদের কাছে আগে খবর ছিল, তারা হুমকি পেয়েছিলেন কিছু একটা হতে পারে। গোপালগঞ্জের মানুষ সেই
সমাধি রক্ষা করার জন্য কি করেছিল, তারা গাছ ফেলে বঙ্গবন্ধুর সমাধিতে যাওয়ার রাস্তা আটকে দিয়েছিল। বিভিন্ন বয়সের হাজার হাজার নারী পুরুষ জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়েছিল। সাজোয়া জানের পথ রোধ করেছিল, এনসিপির নেতাদের চারিদিক থেকে ঘিরে ফেলেছিল। এতটুকুই তো। গোপালগঞ্জে সেদিন আরো অনেক কিছু হতে পারতো। ধরেন সেদিন যদি প্রত্যেক জেলার আওয়ামী লীগের একজন নেতা ডাক দিতেন যে সবাই মিলে গোপালগঞ্জের দিকে হাঁটা দাও, তখন কি হতো ভাবা যায়? কেউ সে ডাক দেয়নি, কারণ এটা গোপালগঞ্জবাসীর নিজেদের প্রোটেস্ট ছিল, এটা আওয়ামী লীগের কোনো রাজনৈতিক কর্মসূচি ছিল না। কিন্তু এর বিপরীতে আমরা কি দেখলাম? আমরা দেখলাম সেনাবাহিনী গোপালগঞ্জের উপর তাদের সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়লো। সেনাবাহিনীর নির্দেশে গোপালগঞ্জের জনগণের উপর গুলি ছোড়া হলো। আমরা দেখেছি পুলিশ এলোপাথারি গুলি ছুড়েছে, সেনাবাহিনী টেনে হিচড়ে জনসাধারণকে বুট দিয়ে বুকের উপর লাথি মেরেছে, সেনাদের হাত থেকে ছিনিয়ে একজনকে এক শিবির ছিনিয়ে নিয়ে মেরে ফেলেছে। সেনাবাহিনী বলেছে তারা আত্মরক্ষার্থে গুলি চালিয়েছে, এবং আমরা দেখলাম আত্মরক্ষার্থে গুলি চালিয়ে তারা তৎক্ষণাৎ অনেকজন মানুষকে মেরে ফেলেছে। আমরা আরো কি দেখলাম? আমরা দেখলাম পুলিশ কন্ট্রোল রুমে শিশু উপদেষ্টা আসিফ সজীব ভুইয়া সেনাবাহিনী চালানো অ্যাকশন মনিটর করছে। পুলিশ কন্ট্রোল রুমে সে কেন যাবে? এবং এরপর সে ফেসবুকে রীতিমতো ঘোষণা দিয়ে আওয়ামী লীগের কি যেন ভেঙে দেওয়ার হুমকি দিল। এই যে এই ছবিটা একটু দেখাচ্ছি আপনাদের, দেখেন যে এই যে এই ছবিটা, হ্যাঁ, এই ছবিটা কি প্রমাণ করে? এই ছবিটা প্রমাণ করে গোপালগঞ্জ ছিল একটা পরিকল্পিত অপারেশনের অংশ। কোনোভাবে এরা গোপালগঞ্জের মানুষকে উস্কে দিতে পারলে এবং কেউ এর প্রতিবাদ করলে তাদের উপর গুলি চালানো হবে, তারপর চলবে বাড়ি বাড়ি অভিযান, গ্রেফতার, গুম, হত্যা, এবং তারা তাদের এই পরিকল্পনা সফল হয়েছে। অসমর্থিত বিভিন্ন সোর্স থেকে খবর পেয়েছে গোপালগঞ্জে ইলেকট্রিসিটি, ইন্টারনেট বন্ধ করে বাড়িতে বাড়িতে হামলা করা হয়েছে। এনসিপির 16 তারিখের সমাবেশের আগে 59 জন নারীকে গ্রেফতার করা হয়েছে এবং নারীদের হেনস্থা করা হয়েছে। গোপালগঞ্জকে টুঙ্গিপাড়াকে পুরুষ শূন্য করা হয়েছে, এবং আমরা খবর পেয়েছি আশেপাশের অন্যান্য জেলাগুলোতেও, উপজেলাগুলোতেও হামলা করা হবে। আমাদের কাছে সেই খবরও আছে। আজকের পত্রিকা স্থানীয় সূত্র ও গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে লিখেছে 19 তারিখ সকাল পর্যন্ত গোপালগঞ্জে গ্রেফতার হয়েছে 1470 জন, নিখোঁজ হয়েছে 587 জন, নিহত হয়েছে 25 জন, এবং এই সংখ্যা আরো বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া আমরা আরো জেনেছি যে 14 বছরের উপরে যাকে পেয়েছে তাকেই তুলে নিয়ে গেছে। এবং আপনাদেরকে যদি একটা ভিডিও দেখাই, আপনারা এই 10-12 বছরের বাচ্চাকে জয় বাংলা বলার জন্য পুলিশ তাকে মারছে। গোপালগঞ্জ থেকে পালানোর সময় এনসিপির গাড়ি বহরের মাঝে একটা গাড়ি থেকে 32 মিনিটের একটা কল রেকর্ড ফাঁস হয়েছে, আপনারা জানেন তো। সেই রেকর্ডটি পুরোটাই একটি দলিল হয়ে থাকবে, যেখানে আওয়ামী লীগকে কিভাবে নির্মূল করে বঙ্গবন্ধুর সমাধি ধূলিসাৎ করে সহিংসতা চালানো যায় সে বিষয়ে পুরো একটা ব্লুপ্রিন্ট নির্দেশনা আছে। এই রেকর্ডিং এ 3 মিনিট 20 সেকেন্ডের মাথায় সেনাবাহিনী কেন গুলি করছে না সেই প্রসঙ্গে এনসিপির মাদারীপুর জেলার তত্ত্বাবধায়ক রাকিবকে বলতে শোনা যায় এবার তাদের ফুল অ্যাক্সেস দেওয়া হয়েছিল গুলি করতে, কিন্তু তারা একটাও গুলি করে নাই। এখন এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম সেনাবাহিনীকে অর্ডার দেওয়া ছিল গুলি করে মানুষ মারার। রেকর্ডিং এর 19 মিনিট 30 সেকেন্ডের সময় যদি আপনারা শুনেন, এক ব্যক্তি ঢাকায় কোনো এক বন্ধুকে ফোন করে বলছে, আমি ঢাকা শহরে গোপালগঞ্জের আওয়ামী লীগকে রাখবো না, যেখানেই পাই জবাই করব, তুই রেডি রাখ, অস্ত্র AK-47 সহ 80টা রেডি রাখবি, চিরুনি অভিযান করব ঢাকা থেকে। ধারণা করা যায় এদের হাতে কি পরিমাণ অস্ত্র আছে এবং এরা গোপালগঞ্জে কি ধরনের সহিংসতা চালানোর প্রোগ্রাম করছে, প্ল্যান করছে। সম্প্রতি নৌ পরিবহন, বিমান পরিবহন, সব ধরনের যান দিয়ে গোপালগঞ্জের বিভিন্ন জায়গায় টহল দেওয়ার খবর এবং চিত্র আমরা দেখতে পাচ্ছি। গোপালগঞ্জে একটা পরিকল্পিত গণহত্যার প্ল্যান করা হয়েছে এবং সে গণহত্যা এখনো সেখানে চলছে। আমরা খুবই কম খবর পাচ্ছি সেখান থেকে। আসলে সেখানে কি হচ্ছে? সেখানে প্রথম দিন যে মানুষগুলো মারা গিয়েছিল তাদের তড়িঘড়ি করে দাফনের ব্যবস্থা করা হয়েছিল। মনে আছে বঙ্গবন্ধুকে কিভাবে দাফন করা হয়েছিল? একই ঘটনা ঘটেছে এখানে আবারও। হ্যাঁ, কোনো ময়নাতদন্ত করা হয়নি। ময়নাতদন্ত কেন করা হয় না জানেন তো? যেন বোঝা না যায় কে গুলি করেছে, কোন গুলি ব্যবহার করা হয়েছে।
গোপালগঞ্জ থেকে সেদিন কোনো রকমে তারা এনসিপির নেতারা পালিয়ে এসেছিল, কিন্তু গোপালগঞ্জের ঘটনার পর 17 তারিখে তারা আবার ফরিদপুরে জমায়েত হয় এবং সেখান থেকে তারা মুজিববাদ মুর্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ আবার স্লোগান দেয়। ওয়াই? এটাকে কি সিম্পলি উস্কানি বলে না? এখন আসে এরা কেন এসব উস্কানি দিচ্ছে, কারণটা খুবই সিম্পল। এরা একটা গৃহযুদ্ধ চায়। এরা অনেকদিন থেকে গৃহযুদ্ধের ডাক দিচ্ছে, কিন্তু সেটাকে গুছিয়ে আনতে পারছিল না। গোপালগঞ্জের এই ঘটনার মাধ্যমে তারা সেই গৃহযুদ্ধ শুরু করার পায়তারা করেছিল এবং এখনো করে যাচ্ছে। এ কারণেই 16 তারিখে তারা ঘোষণা দিয়ে আর্মি পুলিশ নিয়ে সাজোয়ার যান নিয়ে সেখানে গিয়েছিল। 5 থেকে 12 জন গোপালগঞ্জবাসীকে তারা হত্যা করে। যতটুকু ব্রুটালিটি নৃশংসতা করা যায় সব করেছে তারা, যেন আওয়ামী লীগ সারা দেশ জুড়ে খেপে যায়। এই জন্য মৌমাছির চাকে ঢিল ছোড়া। গৃহযুদ্ধটা কেন চায় এটা বুঝতে হলে আপনাদেরকে একটু আন্তর্জাতিক পর্যায়ের দিকে নিয়ে যাচ্ছি। 1979 সালে ইরানের শাহের পতনের ঠিক আগে একটি বহুমাত্রিক গণ আন্দোলন হয়েছিল। বামপন্থী, নারীবাদী, জাতীয়তাবাদী শক্তি সবাই মিলে একসাথে আমাদের এই এখন যেরকম হয়েছে সবাই রাস্তায় নেমেছিল এবং এই বিশৃঙ্খলার সুযোগ নিল খোমেনির ইসলামিক বিপ্লবীরা। তারা বিশৃঙ্খলার মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিল জনসাধারণকে এবং জনসাধারণ সেটা বিশ্বাস করেছিল এবং ইরানে সেখান থেকে শুরু হয় ইসলামিক রিপাবলিকের রক্তাক্ত উত্থান। আফগানিস্তানের কথা চিন্তা করুন। সোভিয়েত পতনের পর আফগানিস্তানের বিভিন্ন গোষ্ঠী নিজেদের মধ্যে গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে তাদের নিজেদের আত্মপরিচয়ের খোঁজে। তখন একদল তালিবান হাজির হয় শান্তির প্রতিশ্রুতি নিয়ে, বলে রক্ষণশীলতার মধ্যেই আছে শান্তি। তারপর আমরা সবাই জানি আফগানিস্তান কোন পথে হেঁটেছে এবং আজকে তারা কেমন আছে। লিবিয়াতে গণতন্ত্র আর স্বাধীনতার নাম করে মুয়াম্মার গাদ্দাফিকে সরানো হলো এবং এর পরিবর্তে এলো এক অনির্বাচিত মিলিশিয়া, যারা প্রতিষ্ঠা করেছিল ধর্মীয় চরমপন্থা ইসলামপন্থী অস্ত্রধারী বিভক্ত রাষ্ট্র ব্যবস্থা। এই তিনটি দেশের কথা যদি আমরা চিন্তা করি তাহলে আমরা দেখতে পাই যে দেশকে পুরোপুরি ইসলামিক করতে এরকম একটা গৃহযুদ্ধের দরকার হয়। এনসিপি তাই করেছে। 16 জুলাই গোপালগঞ্জে যে হামলা হয়েছে সেটি উত্তেজনা সৃষ্টি করার একটি রাষ্ট্র পরিচালিত মঞ্চায়ন। একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিকে দমন করতে ব্যবহার করা হয়েছে রাষ্ট্রযন্ত্রের সমস্ত উপকরণ, লাঠিচার্জ, কাঁদানে গ্যাস, নির্বিচারে গ্রেফতার, এমনকি গুলি। এটা সেই স্ট্র্যাটেজি অফ ম্যানুফ্যাকচার্ড কেওস যেখানে আগে উত্তেজনা সৃষ্টি করা হয়, তারপর সেই উত্তেজনা নিয়ন্ত্রণ করার নামে আরো বড় দমননীতি চালু করা হয় এবং পরিশেষে একটি ইসলামিক রাষ্ট্র তৈরির ক্ষেত্র তৈরি করা হয়। বাংলাদেশে সেটা হচ্ছে নির্লজ্জভাবে। এবং তারপর আমরা এই শুক্রবার কি দেখলাম? বায়তুল মোকাররম মসজিদে আইসিসের পতাকা নিয়ে মিছিল হয়েছে, যেখান থেকে স্লোগান এসেছে তুমি কে আমি কে, জঙ্গি জঙ্গি। এসব কিসের আলামত? এদেশ ইসলামিস্টদের হাতে চলে যাওয়ার সকল নিয়ামক যে সম্পূর্ণ হয়েছে এটা কি আর সন্দেহ আছে আমাদের কারো? এবং আজকে ছিল জামায়াতের মহাসমাবেশ। পত্রপত্রিকায় যতটুকু দেখেছি জেনেছি সরকার জামায়াতকে 2টি ট্রেন দিয়েছে সমাবেশে মানুষকে আনা নেওয়ার জন্য, এক হিসেবে 12 লাখ টাকা খরচ হয়েছে। এছাড়া আরো দেখা গেছে আর্মি তাদের বাসে করে জামায়াতের সমাবেশে লোকজনকে আনা নেওয়া করছে। এদেশে কবে সরকারি আর্মি সহায়তায় কেন কোনো বিশেষ দলের সমাবেশের জন্য কেন রাষ্ট্রীয় সম্পদ এবং যানবাহন ব্যবহার করা হয়েছে বা হবে, এবং সেটা আবার যুদ্ধ অপরাধী দল জামায়াতে ইসলামের সমাবেশের জন্য? গৃহযুদ্ধটা হলে নির্বাচন পিছিয়ে যাবে বা চিরতরের জন্য আমাদের নির্বাচনের কথা ভুলে যেতে হবে। একেবারে সোনায় সোহাগা, তাই না? অনেকদিন ক্ষমতায় থাকা, দেশে এক ইসলামিক শাসন প্রতিষ্ঠা করা এবং দেশটাকে সুন্দর করে বিক্রি করে দেওয়া। দেশ বিক্রি করার কথা কেন বলছি সেটাও তো আপনাদের ইতিমধ্যে জানা আছে। সম্প্রতি এনবিআর এর দ্বিতীয় সচিব মুকিতুল হাসানকে রাষ্ট্রের গোপনীয় নথি প্রকাশ করার অভিযোগে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। দেশপ্রেমী এই নাগরিকের দোষ কি ছিল জানেন? আমেরিকার সাথে যে আমাদের এক মরণঘাতী দেশ বিক্রি করা চুক্তি হয়েছে সেটা তিনি কিছুটা প্রকাশ করে দিয়েছেন। যে চুক্তি সম্পর্কে বাণিজ্য উপদেষ্টা সংবাদ সম্মেলনে বলেছেন, যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক নিয়ে যে আলোচনা হয়েছে এটি একটি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট চুক্তি, যেখানে বাংলাদেশ স্বাক্ষর করার সময় প্রতিজ্ঞা করেছে এই চুক্তিতে কি আছে সেটা প্রকাশ করার মানে হলো চুক্তি ভঙ্গ করা। এখন
ভারতের সাথে যেসব চুক্তি হয়েছিল সেসব চুক্তি প্রকাশ না করার জন্য সুশীল সমাজ কত কথা বলেছে। এই ইন্টারিমের ভারত বিদ্বেষী লোকজন কি যেন বলেছিল, অনেক কথা বলেছিল, সেটা আরেক বড় আলোচনা। কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক নিয়ে যে চুক্তি হয়েছে তার মানে করলে দাঁড়ায় যুক্তরাষ্ট্র বাংলাদেশকে চীনের সাথে বাণিজ্য সম্প্রসারিত করতে দিবে না, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় পড়া দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য কিংবা বিনিয়োগ সংক্রান্ত কোনো কার্যক্রম করতে পারবে না, যুক্তরাষ্ট্রের যেসব পণ্যকে বাংলাদেশ শুল্কমুক্ত সুবিধা দেবে তা অন্য কোনো দেশকে দেয়া যাবে না, এবং যে সামরিক পণ্য সামগ্রী আমরা এতদিন চীন থেকে কিনতাম সেটা এখন থেকে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করতে হবে। আমাদের বাণিজ্য মন্ত্রণালয় বলেছে এটা একটা পারস্পরিক বাণিজ্য চুক্তি, কিন্তু আদতে কি তাই? কি ধরনের বাণিজ্য চুক্তি? এটা তো এক নিঃশব্দ আত্মসমর্পণ, অর্থনীতি থেকে শুরু করে একেবারে আমাদের জাতীয় চেতনাকে টেনে ধরা, যেটাকে বলে এটা সে ধরনের চুক্তি। আমাদের ওষুধ আমদানি হবে আমেরিকার অনুমোদনে, আমাদের খাবারের মান নির্ধারণ করবে বাইরের সংস্থা, আমাদের ডিজিটাল জীবন নিরাপত্তা করবে ওদের তৈরি আইন, আমাদের শ্রম আইন, আমাদের সংগঠিত হবার অধিকার কেটে ছেটে বানানো হবে এমন এক ছাঁচে যা আমাদের জন্য নয়, ওদের সুবিধার জন্য। এটা কি পারস্পরিকতা? না, এটা হলো একতরফা এক নিয়ন্ত্রণ, এটা হলো উপনিবেশবাদের নতুন এক চেহারা, যেখানে গোলা বারুদ নেই কিন্তু শাসনের কাঠামো পুরোটাই আমদানি করা, এবং এই সবকিছুই হচ্ছে এক অগণতান্ত্রিক সরকার ব্যবস্থার ছত্রছায়ায়, যারা বৈদেশিক স্বীকৃতির বিনিময়ে বাংলাদেশের ভবিষ্যৎ বন্ধক রাখতে প্রস্তুত। সবকিছু মিলিয়ে আমরা এক অন্ধকার সময় পার করছি এবং অন্ধকারের দিকে যাচ্ছি। একদিকে সরকার গোপালগঞ্জের গণহত্যার মাধ্যমে দেশকে এক অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে নিয়ে যাচ্ছে, যেখানে এক গৃহযুদ্ধ অবশ্যম্ভাবী, এবং এই গৃহযুদ্ধের ছকে রয়েছে দেশকে ইসলামিক রাষ্ট্রের দিকে ঠেলে দেওয়া এবং দেশের সার্বভৌমত্ব নিয়ে ছিনেমিনে খেলা। সময় এসেছে আবার যুদ্ধে যাওয়ার। যে যেখানে আছেন সেখান থেকেই সোচ্চার হন, আওয়াজ তুলুন। এই মুহূর্তে কিছুতেই কিন্তু হতাশ হওয়া যাবে না, হাল ছেড়ে দেওয়া যাবে না। গোপালগঞ্জের গণহত্যার প্রতিবাদ করুন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় কঠোর অবস্থান নিন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।